একই কাণ্ড ৩৪ বছর শাসনের পর ১৪ বছর কয়েক মাস পরেই একেবারে দিশাহীন সিপিআইএম পার্সেন্টেজে কমতে 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 কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আসন তো শূন্য। আর ২০২৬ যত এগিয়ে আসছে ততই কি ফোঁপড়া অংশটা বেরিয়ে পড়ছে সিপিআইএমের। হ্যাঁ, অনেকেই আমাকে গালাগাল দেবেন, এখানে এসে আমাদের ডিজিটালে এসে উজিয়ে এসে খিস্তি দেবেন যে সিপিআইএমেরটা ভাবতে হবে না আপনাকে, আমরা ভাবার জন্য যথেষ্ট। কিন্তু ৩৪ বছর শাসন করার পরে একটু ভাবুন, ২০১৬ সালে বিধানসভা ভোটে বামেরা পেয়েছিল ২৫.৭% ভোট। ২০১৬ সালে যখন প্রায় জোটের সরকার আসছে, হাওয়া উঠেছিল, তখন পেয়েছিল ২৫.৭% ভোট। ১৯-এ যা কমে দাঁড়ায় ৭.৫%। ২০১৯-এ লোকসভা ভোটে ৩ বছরের মধ্যে মাত্র ৭.৫% ভোটে দাঁড়ায়, মানে কমে হয় ১৮% মাত্র। আর ২০১৬-র তুলনায় ১৯-এ বিজেপির ভোট বাড়ে কত? প্রায় ৩০%। ভোটের এই অঙ্কেই তো স্পষ্ট বাম ভোট গেছে রামে। আর এবার ২৬-এর বিধানসভা ভোটের একেবারে দিশাহীন। এর আগে আইএসএফকে নিয়ে মাতামাতি হয়েছিল। আমাদের এখনো মঞ্চে খুব মনে আছে অধীর চৌধুরীর ভাষণ থামিয়ে কাকে মোহাম্মদ সেলিম এগিয়ে এনেছিলেন। কিন্তু তবুও অধীর চৌধুরী বাম জোট চান, অধীর চৌধুরী বাম কংগ্রেস জোট চান। অধীর চৌধুরী তৃণমূলের বিরুদ্ধে একেবারে আক্রমণাত্মক কথা বলেন, সারা বছর আক্রমণের শান দেন। কংগ্রেসও অনেক সময় ভালোভাবে নেয়নি, কংগ্রেস হাইকমান্ড। আবার বলছি, এবারের বিধানসভা নির্বাচনেও কি এবারও দিশাহীন? মোহাম্মদ সেলিম তিনি কোথায় চলে গেলেন? তার সঙ্গে জোটে আছেন নওশাদ সিদ্দিকী, কিন্তু চলে গেলেন হুমায়ুন কবিরের কাছে। যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, যে হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে, যে হুমায়ুন কবির খুব একটা রাজনীতির দিক থেকে দক্ষ, এরকমটা কোনোদিন মনে হয়নি অধীর চৌধুরীর সঙ্গে থাকা ছাড়া। সেই হুমায়ুন কবিরের সঙ্গে চলে গেলেন দেখা করতে। এবং সিপিআইএম একটা রেজিমেন্টেড পার্টি। সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলী, জেলা সম্পাদক মণ্ডলী, এই সমস্ত অনেক স্তর আছে। রাজ্য সম্পাদক মণ্ডলীতে না জানিয়েই তিনি চলে গেলেন হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করতে। হুমায়ুন কবিরের নাকি মন বুঝতে গেছেন। আরে এখানে রাজনীতিতে আবার মন বুঝতে যেতে হয় নাকি? যদি মন বুঝতে যেতেও হয়, তার জন্য তো রাজ্য সম্পাদক মণ্ডলীকে জানিয়ে যেতে হয়। তিনি রাজ্য সম্পাদক হন না, যাই হন না কেন। এ নিয়ে দলের মধ্যেও যথেষ্ট ক্ষোভ ছিল। কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী একেবারেই পছন্দ করেননি এই পদক্ষেপকে, অর্থাৎ মোহাম্মদ সেলিমের এই পদক্ষেপকে। সাম্প্রদায়িকতার বিরোধিতা করে সিপিআইএম, আদর্শের কথা বলে সিপিআইএম। আদর্শ না আসন? তাহলে হুমায়ুন কবিরের সঙ্গে, যে হুমায়ুন কবির কংগ্রেসে ছিলেন, তৃণমূল কংগ্রেসে গেলেন, তারপরে বিজেপিতে গেলেন, তারপরে আবার তৃণমূল কংগ্রেসে এলেন, যে হুমায়ুন কবির 30% নিয়ে গর্ব করেন, যে হুমায়ুন কবির হিন্দুদের কেটে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার কথা বলেন, সেই হুমায়ুন কবিরের সঙ্গে সিপিআইএম একেবারে, এটা কি খড়কুটো ধরার মতো? সিপিআইএমের এখন অবস্থা খড়কুটো ধরতে হবে। যে দল ৩৪ বছর শাসন করেছে পশ্চিমবঙ্গে, বিরাট উন্নয়নের কথা বলে, সেই দলকে খড়কুটোর মতো হুমায়ুন কবিরকে ধরতে হবে কেন? নওশাদ সিদ্দিকী, হ্যাঁ নওশাদ সিদ্দিকী তখন তো এইসব কথা বলেননি, কিন্তু হুমায়ুন কবির, এই হুমায়ুন কবিরের রাজনৈতিক স্টেক কি আছে? কতটা স্টেক আছে রাজনীতিতে? সেই প্রশ্নটাই তো উঠছে। নাকি যখন সুবিধেবাদী রাজনীতি, যখন হিন্দু মন চাই তখন হিন্দু, যখন দেখলেন যে মুসলিম ভোট পেতে হবে, হুমায়ুন কবিরের বাবরি মসজিদ, সে আবার বাবরি মসজিদের কথা বলছে। হঠাৎ করে যে বাবরি মসজিদ ভুলে যাওয়ার মতো অবস্থায় এসেছে, সেই বাবরি মসজিদ নিয়ে তিনি একেবারে উথাল পাথাল করে দেওয়ার চেষ্টা করছেন। সেই হুমায়ুন কবিরের কাছে যেতে হচ্ছে কেন? মুসলিম ভোট পাওয়ার জন্য। এইখানেই প্রশ্ন বারবার, আদর্শ না আসন? দিশাহীন কেন বলা হচ্ছে? বারবার এই ঘটনা ঘটছে। ২০১৬ সালে যে ঘটনা আমরা দেখেছি, ২০২১ সালে যে ঘটনা আমরা দেখেছি, ২০২১-এ
কাকে অধীর চৌধুরীর পরিবর্তে অধীর চৌধুরীর মাঝখানে বক্তৃতা থামিয়ে একেবারে সামনে নিয়ে আসা হয়েছিল তাও আমরা দেখেছি। সেই সময় অধীর চৌধুরী হয়তো একটু ক্ষুণ্ণ হয়েছিলেন, কিন্তু তৃণমূলকে তাড়াতে, তৃণমূলকে অপসারণ করতে তিনি উদ্যোগী হয়েছিলেন, বাম কংগ্রেস জোট গড়েছিলেন। আদর্শ নাকি আসন? শুধুমাত্র একটা আসন পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন মোহাম্মদ সেলিম বা সিপিআইএমের সবাই তো একমত নন মোহাম্মদ সেলিমের সঙ্গে। তাহলে কি এটা মোহাম্মদ সেলিমের ব্যক্তিগত পদক্ষেপ, ব্যক্তিগত উদ্যোগ? ইতিমধ্যেই কংগ্রেস জানিয়ে দিয়েছে যে তারা 294টা আসনে এককভাবে লড়বে। কংগ্রেস এককভাবে 2026-এর বিধানসভা নির্বাচনে লড়াই করবে এবং আমাদের সমস্ত কর্মীরা সবাই মিলে যা চাইছিলেন, সর্বভারতীয় কংগ্রেস কমিটি তাকে অনুমোদন দিয়েছে। কংগ্রেসের অনেকেই মনে করছেন যে সিপিআইএমের ভোটটা কংগ্রেসে আসছে না জোটের ফলে। আবার সিপিআইএমও মনে করছে কংগ্রেসের ভোটটা সিপিআইএমে আসছে না জোটের ফলে। তাহলে এককভাবে লড়ুন। বামফ্রন্ট এককভাবে কেন লড়াই করতে পারছে না? 2011 সালে ক্ষমতা চলে যাওয়ার পর এমন কি হলো 34 বছরে যে বামফ্রন্ট বা সিপিআইএম বিশেষ করে শাসকই থেকে গেল, বিরোধী হতে পারল না? এরকমটাই রাজনৈতিক বিশ্লেষকরা এরকমভাবেই ব্যাখ্যা করছেন যে বিরোধিতা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিরোধিতা করে ক্ষমতায় এসেছিলেন এবং এখনও 2011 সালের পরে 14 বছর, প্রায় 15 বছর হয়ে গেল ক্ষমতায় আছেন, তারপরেও বিরোধী মুখ হিসেবে, প্রতিবাদী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করানো হয়। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ পশ্চিমবঙ্গে বলা হয়। সেখানে সিপিআইএম 34 বছর পরেও শাসকই থেকে গেল, শাসকের মনোভাবেই থেকে গেল, বিরোধী হতে পারল না, এরকমটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর সেই কারণেই কংগ্রেস এবার যখনই বলেছেন শুভঙ্কর সরকার যে জাতীয় কংগ্রেস হাইকমান্ড তারা চাইছে সিপিআইএমের সঙ্গে জোট নয়, কারো সঙ্গে জোট নয়, তৃণমূলের বিরুদ্ধে একাই লড়বে কংগ্রেস, তখন সিপিআইএমের পক্ষ থেকে দেখে দেওয়া হলো যে অধীর চৌধুরী তৃণমূলকে হটাতে চান আর শুভঙ্কর সরকার তৃণমূলপন্থী। অধীর চৌধুরী যখন সভাপতি ছিলেন তখন বামপন্থীদের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল। এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু, তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয়, বা তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। এআইসিসি কি করবে তার জন্য অপেক্ষা করছেন। তো সিপিআইএম বা বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারে না। সিপিআইএম বিশেষ করে তারা অভিযোগ করছে যে আপনি আমরা একা লড়াই করছি, বাকি সব অতীত, আর এ বিষয়ে কোনো প্রশ্ন নেই। কংগ্রেস এককভাবে পশ্চিমবঙ্গে লড়াই করছে 294টা সিটে। প্রদেশ কংগ্রেস, শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি কিভাবে তৃণমূলপন্থী হলেন? কংগ্রেস এককভাবে লড়াই করছে, তো হাইকমান্ডের সিদ্ধান্ত। আর এরই মধ্যে গত কয়েকদিন ধরে বামফ্রন্টের বৈঠকে, যদিও ফরওয়ার্ড ব্লক বা আরএসপির বা সিপিআইয়ের কতটা স্টেক আছে, বারবারই আমরা দেখেছি যে বামফ্রন্টের মধ্যে হুমকি হুঁশিয়ারি চলে। সিপিআইয়ের ক্ষেত্রে বা ফরওয়ার্ড ব্লকের ক্ষেত্রে বা আরএসপির ক্ষেত্রে বড় শরিককে দমানোর চেষ্টা হয়, কিন্তু তারপরে আবার সুরসুর করে সেই শরিকরা ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই আবার সিপিআইএমের সঙ্গেই জোট বাঁধেন, বামফ্রন্ট ছেড়ে যান না। গত কয়েকদিন ধরে আবার উত্তাল হয়েছে। এই যে হুমায়ুন কবিরের সঙ্গে জোট গড়া, এটা মোটেই পছন্দ করেননি ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব, আরএসপি নেতৃত্ব, সিপিআইএম নেতৃত্ব। এমনকি কংগ্রেস এবং আইএসএফকে রাহু হিসেবে দেখছেন বামফ্রন্টের শরিকরা, সিপিআইএমের শরিকরা রাহু হিসেবে দেখছেন। আর সেই কারণেই তারা বলছেন যে এককভাবে বামফ্রন্ট লড়াই করুক। আর এইখানেই একটা প্রশ্ন উঠছে যে লক্ষ্যটা কি সিপিআইএমের বা মোহাম্মদ সেলিমের? আদর্শ নাকি আসন? 21-এ শূন্য বামেরা, 26-এও তারা যেন দিশা খুঁজে পাচ্ছেন না। হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলে ঘরে বাইরে সমালোচনায় খোদ সিপিআইএমের রাজ্য সম্পাদক। পশ্চিমবঙ্গে একলা চলো নীতি কংগ্রেসের, তারপরেই কি আরও দিশাহীন? একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়ে শুভঙ্কর সরকার জানিয়ে দিয়েছেন। আর 21-এ প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। সেই সময় তৃণমূলের বিরুদ্ধে জোট গড়া হয়েছিল, আইএসএফকে নিয়ে বাধ্য হয়েছিলেন অধীর চৌধুরী জোট করতে। কিন্তু এবার অধীর চৌধুরীর আর কোনো হাত নেই। আইএসএফের সঙ্গে যাবে কিনা তা নিয়েও এখন বামফ্রন্টের মধ্যে দিশেহারা অবস্থা। এবার হুমায়ুন কবির শাসক হয়ে গেল,
শাসকই হয়ে থাকলো, বিরোধী আর হতে পারল না, যার ফলে কত শতাংশ ভোট আদৌ বাড়াতে পারবে কি না, নাকি আবার বামের ভোট রামেই থাকবে, নাকি বামফ্রন্ট একা যদি লড়ে তাহলে বামফ্রন্টের পক্ষে অনেকটা সুবিধে হয়। কারণ আমরা বায়রনকে দেখেছি সাগরদিঘিতে, মানুষ ভোট দিয়ে এনেছিলেন, কিন্তু সেই বায়রন চলে এলেন কোথায়? তৃণমূলে। সুতরাং একটা আসনও যদি ধরে রাখতে না পারেন তাহলে কত শতাংশ ভোট পেয়েছেন তার হিসেব নিকেশ না করে আসলে বিধানসভায় কতটা আসন পাবেন সেই দিকেই কি লক্ষ্য মোহাম্মদ সেলিমের বা সিপিআইএমের? দেখা যাক বামফ্রন্ট কতটা ঐক্যবদ্ধভাবে বা এককভাবে লড়াই করার সাহস দেখাতে পারে, শাসক না হয়ে বিরোধী হতে পারে।